দেখো বাবা, আজকে আমাদের টপিক হচ্ছে তরলের চাপ। যে তরলের চাপ কি, তো আগে আমি প্রথমে বলি একক ক্ষেত্রফল বলে কিছু। একক ক্ষেত্রফল আমরা বুঝি তো, একক ক্ষেত্রফল কি? হ্যাঁ, একক ক্ষেত্রফল হচ্ছে যে এক বর্গ সেন্টিমিটারকে বোঝায়, বা এক বর্গ মিটারকে বোঝায়, বা এক বর্গ কিমিকে বোঝায়। তার মানে কি? দেখো, ক্ষেত্রফল মানে কি হয়ে থাকে স্যার? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফল মানে কি হচ্ছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমি ক্ষেত্রফলকে কত করতে চাই না, এক বর্গ সেন্টিমিটার। তাহলে এক বর্গ সেন্টিমিটার কখন সম্ভব না? দৈর্ঘ্য যখন এক হবে, প্রস্থও যখন এক হবে, তবেই তো ক্ষেত্রফল এক বর্গ সেন্টিমিটার হবে না? এটাও যখন এক সেন্টিমিটার, এটাও যখন এক সেন্টিমিটার, তবেই তো এক বর্গ সেন্টিমিটার হবে, আদারওয়াইজ কি করে হবে? তো আমি কি করলাম না, একক ক্ষেত্রফলের কোনো একটা, তাহলে একক ক্ষেত্রফল বলা মানে কি? একক ক্ষেত্রফল বলা মানে কি? তার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তার মানে এটা দেখতে কেমন হবে? স্কোয়ার। স্কোয়ার মানে কি না, বর্গক্ষেত্র। কেমন দেখতে হবে না, বর্গক্ষেত্র দেখতে হবে। তাহলে একক ক্ষেত্রের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ, লম্ব মানে কি? এইভাবে, এইভাবে বল প্রয়োগ করছে। তাহলে লম্বভাবে যে বল প্রদান করে, এককালে ডেফিনেশনটাও লেখা যাক সাথে সাথে। তরল একক ক্ষেত্রফলের 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 উপর কোন বিন্দুতে, কোন কোন বিন্দুর চতুর্দিকে যে বল, যে চতুর্দিকে লম্বভাবে যে বল প্রযুক্ত হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো তরলের চাপ। তরলের চাপ কি বললো? যে একক ক্ষেত্রফল হবে। তাহলে তরলের চাপ সমান কি? ফর্মুলা কি পেলাম না, তরলের চাপ সমান আমি কি পেলাম? তরলের চাপ সমান লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইড বাই ক্ষেত্রফল। ডিভাইড বাই ক্ষেত্রফল। তার তরলের চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি। লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। ক্ষেত্রফলকে আমরা এরিয়া দ্বারা প্রকাশ করি। তার পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তাহলে এটাই হচ্ছে তরলের চাপের ফর্মুলা। এটাই হচ্ছে 100% ট্রু ফর্মুলা। বোঝা গেছে না বোঝা যায়নি? তো এবারে আমরা দেখব যে ওই তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তো প্রথম টপিক আমাদের ক্লিয়ার। তো এখান থেকে আমরা ইউনিটও দেখতে পারি যে তরলের চাপের ইউনিট, যদি ইউনিট আমি ইউজ করে দিই তাহলে ইউনিট লাগিয়ে দাও। ইউনিট, তারপরে ডাইমেনশন মানে মাত্রা, ডাইমেনশন মানে মাত্রা। আর কি? তাহলে ইউনিট দেখো, ইউনিট কি হবে? তো ফোর্সের ইউনিট কি হয়ে থাকে? তরলের চাপ সমান কি? ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের ইউনিট কি হয়ে থাকে? ফোর্সের ইউনিট হয়ে থাকে স্যার ডাইন সিজিএস এ। আর এরিয়া কি হয়ে থাকে না, বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা কি বলতে পারি না, ডাইন ডিভাইড বাই সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল কিসে? সিজিএস এর ইউনিট। আর এসআই ইউনিট যদি আমাকে দেখতে হয়, এসআই ইউনিট যদি আমাকে দেখতে হয়, তাহলে আমরা কি দেখবো স্যার? ফোর্সের এসআই ইউনিট কি না, নিউটন। ডিভাইড বাই এরিয়ার এসআই ইউনিট কি না, বর্গ মিটার। তার মানে আমরা কি পাবো? নিউটন ডিভাইড বাই মিটার স্কোয়ার। এই নিউটন ডিভাইড বাই মিটার স্কোয়ারের একটা অল্টারনেটিভ নাম রয়েছে কি? পাস্কাল। কি রয়েছে? পাস্কাল। তাহলে যদি চাই যে এক পাস্কাল কাকে বলে, এক পাস্কাল কাকে বলে, তাহলে আমরা কি লিখবো না, এক মিটার স্কোয়ার এরিয়াতে এক নিউটন যদি বল প্রযুক্ত। আরে এক পাস্কাল কি করে তৈরি হবে? এক পাস্কাল কি করে তৈরি হবে যদি এক নিউটন বাই এক মিটার স্কোয়ার যদি না হয়? তাহলে একক ক্ষেত্রফল দরকার। তাহলে ডেফিনেটলি একক দরকার, তো নাহলে কি করে হবে? তাহলে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল ক্ষেত্রফল বিশিষ্ট কোন বিন্দুর কোন বিন্দুর চতুর্দিকে চতুর্দিকে লম্বভাবে লম্বভাবে এক নিউটন বল প্রযুক্ত হয়। ক্লিয়ার? লম্বভাবে, ডেফিনেটলি লম্বভাবে তোমাকে বলতেই হবে, লম্বভাবে না বললে কিন্তু ভুল আসবে। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? তো এই ছিল তাদের ইউনিট। আচ্ছা, আমরা যদি তার ডাইমেনশন দেখতে চাই, ডাইমেনশন কি বলবো? মাত্রা। মাত্রা যদি দেখতে চাই তাহলে মাত্রা কি বলবো স্যার? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। পি ইজ ইকুয়াল টু এফ বাই। তাহলে ফোর্স, ফোর্সের মাত্রা কি হয়ে থাকে স্যার? এম এল টি টু দি পাওয়ার -2। বুঝা গেছে?
ডিভাইডেড বাই ml টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া হচ্ছে কি এল স্কয়ার, তাহলে এল কে এল কাটলাম, তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তো ফোর্স, আরে ফোর্সের তো ডাইমেনশন জানা উচিত, ডাইমেনশন তো বুঝি না। তো ডাইমেনশন যারা বোঝে না তারা আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাও যায় আমি ডাইমেনশন বুঝতে পারছি না। তো ডাইমেনশনের জন্য আমি আরেকটা সেপারেট আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে রিপ্রেজেন্ট করবো। ওকে, আচ্ছা। আরে ডাইমেনশন সিম্পলি ফোর্স সমান কি হয়? ফোর্স সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন হয়ে থাকে, আমরা ক্লাস 7 এ পড়ে এসেছি। মাস ইনটু অ্যাক্সেলারেশন, তো মাসের সিজিএস ইউনিট কত হয়? মাসের সিজিএস ইউনিট গ্রাম, অ্যাক্সেলারেশনের সিজিএস ইউনিট হচ্ছে কি না সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গ্রামের মাত্রা কি হয় না এম, সেন্টিমিটারের মাত্রা কি হয় না এল, সেকেন্ডের মাত্রা কি হয় না টি স্কয়ার। তার মানে কত হলো এম এল টি টু দি পাওয়ার -2। সেটাই আমি লিখেছিলাম। তুই বুঝতে যদি না পারো আমি তাহলে সেপারেট ভিডিও আমি পোস্ট করে দেবো, যদি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। আচ্ছা, তো তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটাই আমাদের দেখার আছে। যে তরলের চাপ ডেফিনেটলি তরলের চাপ চাপ যে বিষয়গুলির উপর নির্ভরশীল সেগুলি হলো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে গেলাম। কেন ছেড়ে দিয়ে গেলাম না আমি আগে প্রুফ দিব, তারপরে গিয়ে দেখো। আচ্ছা, আমি ওখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে গেছি, আমি পরে ফিল আপ করবো। ওকে, তো আমি বলতে চাইছি যে তরলের চাপ কোন একটা বিন্দুতে যদি আমি পরিমাপ করতে চাই তাহলে আমি কি করব? তরলের চাপ কোন একটা বিন্দুতে যদি আমি পরিমাপ করতে চাই তাহলে আমি কি করব বল? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? একটা বিকার নিতে হবে। ওই বিকারে আমি কি করলাম? কিছু পরিমাণ জল দ্বারা পূর্ণ করলাম। আচ্ছা, বিকার কেমন দেখতে হয়? সিলিন্ড্রিক্যাল হয় না? আমরা ল্যাবে গেছি, অনেক স্কুলে নিয়ে গেছে, অনেক স্কুলে বা নিয়ে যায়নি। যারা যারা স্কুলে গিয়ে বিকার টিকার দেখেছো তাদেরকে বাধাই, ভালো। ক্লিয়ার? সিলিন্ড্রিক্যাল হয়ে থাকে, এরকম সিলিন্ড্রিক্যাল। যেমন করে আমরা মগ রেখেছি না, ঘরের মগ সেরকমই হয়ে থাকে। তো এর মধ্যে আছে কি আমি কিছু পরিমাণ জল ঢেলে দিই। জল এক প্রকারের তরল পদার্থ, আমি নিয়েছি তরল পদার্থ নিয়েছি। আমি কি নিয়েছি না তরল পদার্থ নিয়েছি। কি নিয়েছি? তরল পদার্থ নিলাম। হয়েছে? ওই তরল পদার্থের ঘনত্ব আমাকে গিভেন দেওয়া আছে, সাপ্লাই করা আছে। তরলের ঘনত্ব আমাকে সাপ্লাই করা আছে, দেওয়া আছে কত না ডি। যদি জল হয়ে থাকে তাহলে ডি ইজিক্যাল টু 1 ধরবো। যদি পারদ হয়ে থাকে, এটা হচ্ছে ওয়াটার, যদি পারদ হয়ে থাকে এইচজি দ্বারা ডিনোট করবো। তারপর থেকে আমরা কত ধরবো? 13.6 সিজিএস। এগুলো সব সিজিএস না, এগুলো সব সিজিএস। তো যে তরল দেবে সেই তরলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমাকে তরল পদার্থ দিয়েছে, তার ঘনত্ব আমাকে গিভেন দেওয়া আছে। এটা আমাদের কি করা আছে? গিভেন মানে সাপ্লাই করা আছে। আচ্ছা, ভ্যালু আমাকে সাপ্লাই করা আছে। তো আমি বর্তমানে আমি ডি ধরেই কাজ চালাই, পরে আমার লাগলে আমি ডি এর ভ্যালু বসিয়ে দেবো। আর কোনো ব্যাপার আছে না। তো তরলের মধ্যে কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আমি চাপ নির্ণয় করতে চাই, তাহলে আমি কি করব? তরলের ওই বিন্দুর চতুর্দিকে আমি একক ক্ষেত্রফল নিয়ে নিলাম। তরলের ওই বিন্দুর চতুর্দিকে আমি একটা একক ক্ষেত্রফল কেটে নিলাম। তাহলে একক ক্ষেত্রফলের কেটে নিলাম। আর কেউ যদি একক ক্ষেত্রফল যদি নাই কাটতে পারে, তো একটা সেম রেডিয়াসের একটা কি করবে? একটা কল্পিত একটা তল কল্পনা করবে। আরে আমরা তো তরলের মধ্যে তো যেতে পারবো না, অ্যাজিউম করব যে একটা বিকার রয়েছে, ওই বিকারের মধ্যে কোনো একটা বিন্দু রয়েছে, ওই বিন্দুর চতুর্দিকে না একটা আর রেডিয়াসের একটা আমি বৃত্ত কল্পনা করব। একটা আর রেডিয়াসের একটা বৃত্ত কল্পনা করব। একক ক্ষেত্রফল আমরা কাটতে পারিনি, ছাড়ো, আর রেডিয়াসের একটা বৃত্ত কল্পনা করব। বোঝা গেছে? তাহলে ওই বৃত্তের, তাহলে কল্পিত বৃত্তের ব্যাসার্ধ কত না? ব্যাসার্ধ হচ্ছে কত না আর। তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল হবে কত না? বৃত্তের ক্ষেত্রফল কত হবে না? বৃত্তের ক্ষেত্রফল হবে কত না? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। ক্লিয়ার? সিম্পল জিনিস, পাই আর স্কয়ার। তো বৃত্তের ক্ষেত্রফল আমি পাই আর স্কয়ারকে আমি মানলাম কত? এ। পাই আর স্কয়ারকে আমি কত মানলাম? এ। এবারে আমি কি করলাম না ওই কল্পিত তল থেকে যদি আমি একটা কল্পিত চোঙ ভাবি, তাহলে ভাবো যে নিচে আমার একটা কল্পিত বৃত্ত রয়েছে, নিচে একটা আমার কি রয়েছে? কল্পিত বৃত্ত। তাহলে ওই কল্পিত বৃত্ত থেকে তরলের উপরিতল পর্যন্ত আমি একটা কি পাবো? একটা চোঙ পাবো।
তাহলে একটা চোখের মতো ভাবো তো, আরে ভাবো নিচের দিকে একটা বৃত্ত আছে, ওই বৃত্ত থেকে একটা অ্যাজিউম করো একটা কল্পিত চোখ। তাহলে একটা কল্পিত, আরে এটাকে অ্যাজিউম করো, আমি 2D তে কি করে দেখাবো জিনিসটাকে, একটা নিচে একটা বৃত্ত থেকে একটা কল্পিত চোখ অ্যাজিউম করো। ক্লিয়ার হচ্ছে? একটা চোখকে আমি কি করলাম, অ্যাজিউম করলাম। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই চোখের মধ্যে যে পরিমাণ তরল পদার্থ রয়েছে, তাহলে এই পরিমাণ তরল পদার্থ রয়েছে, তাহলে এই পুরো তরলটা ওই ক্ষেত্রফলের উপরে কি করছে, বল প্রদান করছে। তরলটা পুরোপুরি কি করছে, ওই ক্ষেত্রফলটা নিচে যে তলটা আছে পুরোপুরি বল প্রদান করছে এইখানটা। তাহলে তাহলে আমাকে বার করতে হবে কি, অনলি ফর পি বিন্দুতে চাপ বার করতে হবে। কারণ পি বিন্দু যদি চাপ বার করতে চাই, তাহলে চাপ কোন বিন্দুতে, ফর পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে যদি চাপ বার করতে চাই, তাহলে আমি কি করবো না, এর উপরে প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত বল, তার মানে কি ফোর্স এফ, লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত ধরেছি না, এ ধরেছি, এফ বাই এ। তাহলে এই প্রযুক্ত বলটা কার সাথে সমান হবে না, এই যে চোঙটার মধ্যে যে পরিমাণ জল আছে ওই জলের ওজন। তাহলে এই যে বলটা কার সাথে সমান হবে না, তরলের ওজনের সাথে। তাহলে তরলের ওজন ডিভাইডেড বাই এ মানে ক্ষেত্রফল। তাহলে তরলের ওজন মানে কত না, তরলের ওজন মানে তার মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি, ছোটা জি, ডিভাইডেড বাই এ। আচ্ছা, এই তরলের মাস কত হবে, তরলের মাস কত হবে, দেখো এই তরলটা মাস কি করে বার করব না, তার জন্য আমরা বিগত লেকচারে আমরা দেখে এসেছি কি না, ঘনত্ব সমান কি হয়ে থাকে, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর সমান কি না, ঘনত্ব গুণিত আয়তন। আচ্ছা, তো এইটুকু, বাকিগুলো ভুলে যাও। তাহলে এইটুকু তরলে, আরে এইটুকু অংশ, ওই অংশটা, তাহলে ওই অংশটা নিচেরটা কেমন আছে, এরকম করে চোঙাকার হয়ে আছে না। তাহলে ওই চোঙাকারের মধ্যে যে পরিমাণ তরল আছে, ওই তরলের আয়তন কত হবে, ওই তরলের আয়তন কত হবে। তাহলে ওই তরলের যদি আয়তন আমি জেনে যাই, ঘনত্ব তো অলরেডি দেওয়া আছে, তাহলে এই আয়তন সমান আমি কি পাবো, ওই কল্পিত চোঙের আয়তন। আয়তন মানে আমি কি লিখতেই পারি, ঘনত্ব গুণিত কল্পিত চোঙের আয়তন। ক্লিয়ার? তাহলে কল্পিত, আচ্ছা চোঙের আয়তনের ফর্মুলা কি, এতটুকু ক্লিয়ার? চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা হয় কি, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ হচ্ছে কি না, কতটা হাইটের চোঙ নিয়েছি, কতটা হাইটের চোঙ নিয়েছি। তাহলে এই চোঙটা আমাদের হাইট কত না, এইচ হাইটের। তাহলে এইচ হাইটের চোঙ ছিল, এর ব্যাসার্ধ কত না, আর ব্যাসার্ধের ছিল। আরে বোঝার চেষ্টা করো। তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই হচ্ছে কি একটা কোনো কনস্ট্যান্ট, আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে কি উচ্চতা। তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ কত ছিল, আর ছিল, উচ্চতা কি ছিল, এইচ ছিল। তাহলে কল্পিত চোঙের আয়তন আমি সিম্পলি এটা লিখতে পারি। তাহলে ঘনত্ব কত দেওয়া ছিল, ডি গুণিত পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? এটা বোঝা যায়। তাহলে আমি ভর পেয়ে গেছি, ভর পেয়ে গেছি মানে কি পেলাম, এম পেলাম। তাহলে আমাকে বার করতে হবে কি, তাহলে ভর যখন পেয়ে গেছি, তাহলে এই ভরের এই ফর্মুলাটা আমি এখানে বসাতে পারি। তাহলে ফর্মুলাটা আমি বসালাম, ডি গুণিত পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া হচ্ছে কত, পাই আর স্কোয়ার। এরিয়া হচ্ছে কত, পাই আর স্কোয়ার। এরিয়া হচ্ছে কত না, পাই আর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে একটা তাহলে এম বসিয়ে দিচ্ছি, ইনটু জি আছে। তো পাই আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকলো কি উপরে না, এইচ ডি জি। তাহলে তরলের চাপ পি ইকুয়াল টু আমি কত পেলাম না, এইচ ডি জি। তাহলে তরলের চাপের আরেকটা আমরা ফর্মুলা পেলাম যে এইচ ডিজি, যেখানে এইচ হচ্ছে কি না তরলের উচ্চতা, মানে কত উচ্চতার আমি তরল নিচ্ছি, তরলের উচ্চতা গুণিত তরলের ঘনত্ব। তরলের কি হচ্ছে কি না, তরলের ঘনত্ব, আর জি অভিকর্ষজ তরল গুণিত অভিকর্ষজ তরল। এতটুকু ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভরশীল হলো না, তরলের চাপ তরলের উচ্চতার উপর নির্ভরশীল, তরলের ঘনত্বের উপর নির্ভরশীল, অভিকর্ষজ তরলের উপর নির্ভরশীল। বোঝা গেছে? তাহলে যদি তরলের ঘনত্ব আর অভিকর্ষজ তরল যদি কনস্ট্যান্ট হয়, এই দুটোর মান আমি ফিক্সড করে দিলাম, উচ্চতা বাড়িয়ে দিলাম, তাহলে তরলের চাপ ডেফিনেটলি বাড়বে। আর আমি যদি
এই তরলে যদি হাইট আমি বাড়িয়ে দিই, আরো তরল আমি ভর্তি করি, তাহলে পি বিন্দুতে যদি আমি চাপ ফাইন্ড আউট করতে চাই, তাহলে চাপ আরো বাড়বে, কারণ এই অংশে তরলের আয়তন বেড়ে গেছে, তরলের ভর বেড়ে গেছে। ক্লিয়ার হচ্ছে না? বোঝা যায়? তাহলে চাপটাও বাড়তে থাকবে। বোঝা গেছে? তাহলে তরলের চাপ সমানুপাতিক আমি কি দেখলাম? উচ্চতা। কার উচ্চতা? তো এবারে দেখো তরলের চাপ কোন বিষয়ের উপর সমানুপাতিক হলো? তরলের উচ্চতার সাথে কি হলো? সমানুপাতিক। তাহলে উচ্চতা যত বাড়াবো, উচ্চতা বাড়ালে চাপ কি হবে? বাড়বে। উচ্চতা যদি আমি চাপ যদি আমি কমাই, তাহলে উচ্চতাকে আমাকে কি করতে হবে? কমাতে হবে। মানে উচ্চতা যদি আমি কমাই, চাপ কি হবে? কমবে। বোঝাতে পেরেছি? বলতে পারলাম। এবারে উচ্চতা আর অভিকর্ষজ ত্বরণ ঠিক রেখে দিলাম। তার মানে কি? তার মানে সেম জল রেখেছি আমি, আমি সেম উচ্চতার জল মানে তরল নিয়েছি আর একই জায়গা রেখেছি। এবারে ঘনত্ব আমি চেঞ্জ করবো, মানে কি? একবার ধরো আমি জল নিয়ে আমি ওই পি বিন্দুতে দেখলাম, আরেকবার আমি একই হাইটের তরল আরেকটা তরল নেব, ভিন্ন তরল নেব, সেটা হচ্ছে কি? পারদ নেব। তখন আমি পি বিন্দুতে কি দেখবো? না আরেকটা চাপ দেখবো। কেন না? এই দুটো যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তরলের চাপ সমানুপাতিক তরলের ঘনত্ব। চাপ সমানুপাতিক ঘনত্ব। তার মানে কি? ঘনত্ব, তার মানে ঘনত্ব যত বাড়বে চাপ তত বাড়বে, ঘনত্ব যত কমবে চাপ তত কমবে। ক্লিয়ার হচ্ছে? আরেকটা দেখো, এই দুটোকে আমি কনস্ট্যান্ট রাখলাম, উচ্চতা কনস্ট্যান্ট রাখলাম, ঘনত্ব মানে লিকুইডটাকে আমি সেম রাখলাম, লিকুইডটা আমি সেম রাখলাম। তো লিকুইডটা সেম রাখতে আমি কি দেখবো? না এবারে দেখবো একবার এই বিকাশ সহ তরলটাকে একবার নিরক্ষীয় অঞ্চলে চেক করব, আরেকবার মেরু অঞ্চলে চেক করব। বোঝা গেছে না? বোঝা যায়? তো নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে জি কত হয়ে থাকে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মেরু অঞ্চলে জি কত হয়ে থাকে? না জি হয়ে থাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ডিফারেন্স এদের মধ্যে ডিফারেন্স কত? তো ডিফারেন্স হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো খুব একটা ডিফারেন্স যদিও নয়, কিন্তু আমি অভিকর্ষজ ত্বরণের সাপেক্ষেও আমি চাপের ডিফারেন্স আমি দেখব। কেন? দুটোকে যদি আমি কনস্ট্যান্ট রেখে দিই, তাহলে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের সাথে সাথে চাপও কি হবে? পরিবর্তিত হবে। তো চাপ কি দেখবো? না চাপ সমানুপাতিক কার সাথে? না অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা কি বলে থাকি? ছোট জি, অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার? তার মানে চাপ যদি আমি বাড়াতে চাই, তাহলে আমাকে মেরু অঞ্চলে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? জি কে বাড়াতে হবে, তার মানে মেরু অঞ্চলে নিয়ে যেতে হবে। চাপ যদি আমি কমাতে চাই, তাহলে ডেফিনেটলি আমি কি করব? না নিরক্ষীয় অঞ্চলে রাখবো, তবেই আমার অভিকর্ষজ ত্বরণ কি যাবে? কমে যাবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা গত টপিক্সে যে অংশটা ছেড়ে এলাম, সেটা হচ্ছে কি? যে অংশটা ছেড়ে এলাম সেটা হচ্ছে কি? না সেটা হচ্ছে না তরলের চাপ যে যে বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে কি? উচ্চতা মানে এইচ, সেকেন্ড হচ্ছে কি? ঘনত্ব ডি, থার্ড হচ্ছে কি? না জি। তিনটা বিষয়ের উপর নির্ভরশীল। উচ্চতা বাড়ালে চাপ চেঞ্জ হবে, ঘনত্ব চেঞ্জ করলে চাপ চেঞ্জ হবে, অভিকর্ষজ ত্বরণ মানে স্থান যদি আমরা চেঞ্জ করি তাও চাপ চেঞ্জ হবে। ক্লিয়ার করা গেছে? তো পি ইকুয়াল টু এসডিজি গ্রুপও হয়ে গেছে, তরল কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেটাও বোঝা গেছে। এবারে তরলের চাপের বৈশিষ্ট্য। তরলের চাপ কি কি? তরলের চাপের বৈশিষ্ট্য মানে আমরা কি দেখতে চলেছি? কি কি বৈশিষ্ট্য হয়ে থাকে? তো নাম্বার 1 আমরা বৈশিষ্ট্য লিখব কি? না তরলের তরলের ঊর্ধ্ব চাপ, নিম্ন চাপ ও পার্শ্ব চাপ, মানে সর্বত্র চাপ প্রদান করে রে বেটা, সর্বত্র চাপ প্রদান করে তরল, কারোকে ছাড়ে না, কোনো দিককেই ছাড়ে না। ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ রয়েছে। ফার্স্ট। সেকেন্ড আমরা কি দেখব? না গভীরতায় স্থির তরলের মধ্যে যে কোনো গভীরতায়, যে কোনো গভীরতায় অবস্থিত কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে চাপ কি হবে? চাপ সব দিকে সমান প্রয়োগ হবে, সমান প্রয়োগ হয়। তাহলে একটা স্থির তরল, ডেফিনেটলি স্থির তরল মানে তরলের কোনো মোশন হবে না। একটা বিকারে রাখা তরল, কোনো পাত্রে রাখা তরল, ওই রকম তরলের ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে চাপ কি হয়? সর্বত্র প্রযুক্ত হতে হবে। থার্ড আমরা কি দেখবো? আচ্ছা এইটা আমরা নেক্সট লেকচারে আমরা এর ফিল নেব, বুঝবো নেক্সট লেকচার।
আপকামিং লেকচার, এর পরের লেকচারে আমরা এটাকে বুঝে নেব। থার্ড কি বলছে? থার্ড বলছে না স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ ওই বিন্দুটির গভীরতার উপর নির্ভর করে। মানে যত গভীরতা আমি বাড়াবো তত চাপ চেঞ্জ হবে। এরও আমরা মানে প্রুফ নেব, সেটা আমরা নেক্সট লেকচারে নিয়ে নেব। নেক্সট লেকচার এই দুটো প্রুফ আমরা নেক্সট লেকচারে নিয়ে নেব। তো 4 পয়েন্ট কি বলতে আছে না, 4 পয়েন্ট বলতে আছে স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। তাহলে ঘনত্বের উপর নির্ভরশীল সেটা আমরা বুঝতে পেরেছি। কোন বিন্দুতে যদি আমি চাপ দেখতে চাই, তরলের ঘনত্ব আমি চেঞ্জ করে দেব, সেম বিন্দুতে আমি চাপ ডিফারেন্ট পেয়ে যাব। ক্লিয়ার হচ্ছে না? বোঝায়? আরেকটা কি 5 নম্বর, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে আমি যদিও ফেলেছি, তথাপি এটা পাস্কেলের সূত্র বলে আমরা পরিচিত। তো আমরা পাস্কেলের সূত্র যদি দেখতে চাই, পাস্কেলের সূত্র যদি কারো জানার ইচ্ছা থাকে, তো আমি ডিফারেন্ট ভিডিও আমি বানিয়ে দেবো। পাস্কেলের সূত্র থেকে আমরা ডেফিনেটলি কি পেয়ে থাকি? ঘাত বল পেয়ে থাকি। পাস্কেলের সূত্র ঘাত বল পরিমাপের জন্য, পরিমাপে পাস্কেলের সূত্রকে আমাদের প্রয়োগ করতে হয়। তো পাস্কেলের সূত্র প্রয়োগ কোথায় না, হাইড্রোলিকের ক্ষেত্রে। যেখানে আমাদের হাইড্রোলিকের গাড়িতে আমাদের হাইড্রোলিক থাকে, বা কোনো গাড়িকে ওয়াশ করার সময় যে হাইড্রোলিকের দ্বারা আমরা উপরের দিকে তুলে থাকি, সেসব ক্ষেত্রে পাস্কেলের সূত্রকে ইউজ করা হয়েছে। তো পাস্কেলের সূত্র কি বলছে? তা পাস্কেলের সূত্র বলছে আবদ্ধ পাত্রে স্থির তরলে প্রযুক্ত চাপ মানে কি, একটা আবদ্ধ পাত্র নিয়েছি, ধরো সাপোজ ধরো একটা বেলুন নিলাম, তাহলে ওই বেলুনের উপরে আমি কি করলাম? চাপ প্রদান করলাম। চাপ প্রদান করা মানে কি? বল প্রদান করা। আর যেভাবে ভাবো, চাপ প্রদান করেছি। তো চাপ আবদ্ধ পাত্রে স্থির তরলে প্রযুক্ত চাপ তরলের মধ্যে চতুর্দিকে সমানভাবে সঞ্চালিত হয়। তার মানে কি না, আমি যখনই আমি চাপ প্রদান করলাম, তখনই এই চাপ তরলের মধ্যে কি হলো? সঞ্চালিত হলো। ওই তরলের মধ্যে ওই চাপ কি হলো? সঞ্চালিত হলো। তো সঞ্চালিত হওয়ার পর কি করছি না, ওই চাপ দেওয়ালের প্রত্যেকটা বিন্দুতে, হেন কোনো বিন্দু কোনো বাকি থাকবে না। আর এটা আমরা বৃত্তের মতো দেখছি, আর একটা বেলুন ধরো না, 3D হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা বিন্দুতে চারিদিকে প্রত্যেকটা বিন্দুতে আমরা কি করবো, কি দেখবো না, ওই চাপ লম্বভাবে বল প্রদান করছে। বোঝা গেছে? ওই সঞ্চালিত হয় এবং ওই চাপ পাত্রের দেওয়ালে লম্বভাবে বল প্রয়োগ করে। তাহলে কোন একটা পাত্রের উপর যদি আমি চাপ প্রদান করি, তাহলে ওই চাপটা সঞ্চালিত হয়, এবং পাত্রের ভেতরে যে দেওয়াল রয়েছে, আরে পাত্রের ভেতরে সেই বেলুনের অভ্যন্তরীণ মানে সাইডটা, ওই অভ্যন্তরীণ সাইডে আমি কি দেখবো না, বল প্রদান করতে আছে চতুর্দিকে, সর্বত্র, চারিদিকে। তাহলে এই ছিল কি তরলের চাপের বৈশিষ্ট্য। যদি তোমরা বলো পাস্কেলের সূত্রে ডিফারেন্ট ভিডিও, তাও বানিয়ে দেবো, কিন্তু ক্লাস 8-এ আমাদের পাস্কেলের সূত্রে ডিফারেন্ট ভিডিও বানানোর কোনো প্রয়োজন হয় না। এটা ক্লাস 11-এর টপিকস। বুঝা গেছে? ক্লাস 11-এর টপিকস। তো আমরা নেক্সট লেকচারে এই দুটো তো বানাতেই আছি। তো আমরা দেখবো এই দুটো কি হতে থাকে, যে স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে গভীরতার সাথে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমানভাবে প্রয়োগ করে, সেটা আমরা দেখবো। স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুটির গভীরতার উপর নির্ভর করে, সেটাও আমরা দেখতে চলেছি। ঠিক আছে? তো আজকে এইটুকুই পর্যন্ত। গুড নাইট।